প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এবারে সাথে আছে আমি কথা নাহিয়ান। হাফেজ নন মাদ্রাসা পড়ুয়া কেউ, তবু হাতে লিখে ফেলেছেন গোটা কোরআন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতের সাবেক শিক্ষার্থী জামালপুরের জারিন তাসনিম দিয়া নিজের হাতে লেখা কোরআনের পাণ্ডুলিপি বাছাই করেছেন। উপহার হিসেবে এসব কোরআন মজিদ দিতে চান দেশের 500টি মডেল মসজিদে। তাসনিমের হাতে লেখা কোরআনের গল্প শুনবে এবারে। যারা আরবি পড়তে জানে না, যারা এটার অর্থ, তার অর্থই পড়ুক। অর্থ পড়লেও আমরা তো আরবি কিন্তু কোরআন পড়লেই কিন্তু হয় না, এটা অর্থটা কিন্তু খুব ভালো করে পড়তে হয়, কারণ আমরা কিন্তু আরবির মানে বুঝি না, আমরা বাঙালি। তো কোরআনের যে নূর, আমি চাই সেই নূরের সবাই আলোকিত হোক। অর্থ পড়লেই আসলে সবাই বুঝতে পারবে যে আসলে কি। আমি নিজেই তো কিছু জানি না, আমি তো ওইভাবে জানি না ইসলাম সম্পর্কে তো কিছু। বলে শৈল্পিক শিল্পে মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি হরফ আয়াত লিখে সবাইকে অবাক করেছেন ফলিত গণিতের ছাত্রী জারিন তাসনিম দিয়া। 2020 সাল পুরাটাই আমারটা লেখা, কারণ আমরা সারাদিন ঘরে, একদম বাইরে বের হই নাই। তো লেখা শেষ হয়ে যাওয়ার পর তো তখন আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কিভাবে সম্ভব যে আমি আল কোরআন শরীফ হাতে লিখবো। আমার চোখে দেখার মতো বাংলাদেশে তো কেউ তো এটা লিখে নাই, তো আমি কি এটা প্রথম আমি লিখবো? এটার কি মানুষ কি এটা ভালো দিক দেখবে, নাকি এটা কি সবাই পড়বে, নাকি আমি তখন এত কিছু ভাবিই নাই। তো লিখতে লিখতে এইভাবে আলহামদুলিল্লাহ 30 পারা পর্যন্ত আমার কোরআন শরীফে লেখা হলো। আমি কখনো গ্যাপ দেইনি লেখার মাধ্যমে। আমার সারাদিনের একটা কাজের একটা অংশ হিসেবে ধরলাম যে আমি কোরআন মাজিদটা আমি হাতে লিখবো। সো আমি যখনই সময় পেতাম, ফজর পরে একটু লিখতাম, ঝোর পরে একটু লিখতাম, আমি লেখাটা বাদ দিইনি। আমি 1 ঘন্টা হলেও আমি লিখতাম। আমি ঢাকা থেকে যখন বাড়িতে যাব, বা আমি যেখানে ট্রাভেল করি, কোথাও যদি স্টে করার প্রয়োজন হয় 4-5 দিন, তো সেখানেও আমি কাগজ কলম কোরআন শরীফ আমার হাতে সবসময় থাকবে। আমার দৈনন্দিন জীবনের একটা পার্ট এটা। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। 2020 সালে করোনার কালো কষ্টের ঘরবন্দি জীবনের অবসরে পিতার উৎসাহে কোরআন হাতে লিখতে শুরু করেন দিয়া। 1 বছরের বেশি সময়ে লিখে শেষ করেন 30 পারার গোটা কোরআন মজিদ। আমি যখন এটা সিদ্ধান্ত নেই যে বাবা আমি তো ঘরে বসে আছি, ঘর থেকে বের হতে পারছি না, তো চারদিকে এত মৃত্যুর মিছিল, তো সব কিছু মিলে একটু ডিপ্রেশনে পড়ে গেলাম। কারণ তখন মনে হচ্ছিল মৃত্যু এত সন্নিকটে, আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। তো তখন থেকে ভাবনা এলো যে এমন কিছু করতে হবে যাতে আমি মরে গেলেও আমার কিছু কাজকর্ম সারা জীবন থেকে যাবে মানুষের মাঝে, এবং ভালো একটা কাজ করতে হবে। তো তখন থেকে যখন চারদিকে এত মৃত্যুর মিছিল, তো আমরা তখন কিন্তু সবাই একটু নামাজ কালাম সব কিছু নিয়ে একটু ব্যস্ত হয়ে গেল, আল্লাহ ভিত্তিক হয়ে গেল। তো তখন আমিও তাদের মধ্যে একজন হয়ে গেলাম। তো তখন আমার কাছে মনে হলো কোনো কিছু করার জন্য আমি কিছু আয়াতুল কুরসি বা কোনো একটা ইয়াসিন সূরা লিখে ঘরের ভিতর টানে রাখতেছি, বিভিন্ন দুয়া ঠোয়া। তো তখন দেখলাম যে আমার হাতের লেখাটা, তখন দেখলাম আমি দেখে দেখে লিখতেছি যে বাহ, আমার হাতের লেখাটা তো ভালোই, আমি তো আরবি কখনো লিখিও নাই। আমরা চোখের আর্ট যেটাকে বলি, আমি চোখের আর্টে আমি আরবি লেখাটা ওই আর্টের মতো করে আমি লেখাটা শুরু করলাম। আল্লাহ আমাকে সেইভাবে ধৈর্য আর হেদায়েত না দিলে যে আমি যে কোরআন শরীফটা হাতে লিখবো, সেই বিষয়টা আমার মাথায় আসেনি। আমি যে শেষ করতে পারবো আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। হাতে লেখা শেষ হলে 30 জন হাফেজের সহযোগিতায় সম্পাদনা করে বাছাই করেন পূর্ণাঙ্গ কোরআন মজিদ। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এসব উপহার দিতে চান দিয়া। আমার কোরআনটা এখন পর্যন্ত মনে হয় প্রায় 30 বারের মতো খতম হয়ে গেছে, কারণ হাতে লেখা কোরআনটা, কারণ ওরা 30 জন হাফেজকে দিয়ে ওরা এটা সংশোধন করিয়েছে। এত ভালোবাসা দিয়ে এই জিনিসটা লিখেছি, তো আমি মনে করি যে এটা দেখলে যে কেউ প্রাণটা জুড়িয়ে যাবে। বাংলাদেশে যতগুলো মডেল মসজিদ মাদ্রাসা আছে প্রায় 500টার অধিক আছে। তো আমি চেষ্টা করতেছি যে সবগুলো মসজিদ মাদ্রাসাতে এটা আমি বিনামূল্যে উপহার হিসেবে পাঠাবো আমার পক্ষ থেকে। প্রাইড প্যারেড ও ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে পুরো বিশ্ব জুড়ে। বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীগুলোকে। জুন মাস হচ্ছে প্রাইড মাস। সমকামী, উভকামী, হিজড়া, কুইয়ার ও লিঙ্গ সংখ্যালঘুদের বা অন্যান্য যৌনকর্মীরা জুনকে ওরিয়েন্টেশন মাস হিসেবে উদযাপন করে থাকে। মাসটি স্টোনওয়াল দাঙ্গার স্মৃতিচারণায় উদযাপন করা হয়, যা আমেরিকার সমকামী অধিকার আদায়ে
প্রথম প্রধান বিক্ষোভের সূত্রপাত করেছিল। প্রাইড প্যারেড ও ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে পুরো বিশ্ব জুড়ে। বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীগুলোকে। জুন মাস হচ্ছে প্রাইড মাস। সমকামী, উভকামী, হিজড়া, কোয়ার ও লিঙ্গ সংখ্যালঘুদের বা অন্যান্য যৌনকর্মীরা জুনকে ওরিয়েন্টেশন মাস হিসেবে উদযাপন করে থাকে। মাসটি স্টোনওয়াল দাঙ্গার স্মৃতিচারণায় উদযাপন করা হয়, যা আমেরিকার সমকামী অধিকার আদায়ে প্রথম প্রধান বিক্ষোভের সূত্রপাত করেছিল। প্রাইড মাস উপলক্ষে প্রতি জুনে মিছিল, শিক্ষা ও সচেতনতা সৃষ্টিতে সমকামী সমাজ তাদের নানা রকম সাতরঙা জিনিসপত্র নিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বার্ষিক প্রাইড প্যারেড ফেস্টিভ্যালে অংশ নিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। অস্ট্রেলিয়াতে হাজার হাজার মানুষ একত্রিত হয় হিউম্যান প্রাইড ফ্ল্যাগ বানানোর জন্য। রংধনু রঙের জামা পরে মানুষদের দেখা যায় প্রাইড প্যারেড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে। প্যারেডে অংশগ্রহণকারী সবাইকেই রংধনু রঙের জামা পরতে দেখা যায়। যুদ্ধ কবলিত ইউক্রেনেও দেখা যায় প্রাইড মাস উদযাপন করতে। নানা আয়োজনের মধ্য দিয়েই এই মাস উদযাপন করে তারা। এছাড়া বিশ্বের অনেক দেশেই দেখা যায় এই মাসটি উদযাপন করতে। ঐতিহ্যবাহী কোরালে জাতে ষাঁড়ের সঙ্গে লড়তে সাধারণ মানুষ রিংয়ে প্রবেশ করে। তবে এবার এই আয়োজনে প্রাণী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট প্রাণীর জায়গায় প্রাণ গেছে মানুষেরও। কলম্বিয়ার মধ্যাঞ্চলে এই লড়াইয়ের একটি স্টেডিয়ামের কাঠামো ভেঙে অন্তত 4 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। প্রাণী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহ্যবাহী কোরালে জাতে এবার প্রাণীর জায়গায় প্রাণ গেছে মানুষের। ঐতিহ্যবাহী এই আয়োজনে ষাঁড়ের সঙ্গে লড়তে সাধারণ মানুষ রিংয়ে প্রবেশ করে। কলম্বিয়ার মধ্যাঞ্চলে এই লড়াইয়ের একটি স্টেডিয়ামের কাঠামো ভেঙে অন্তত 4 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। সামনে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে লড়াই চলার সময় দর্শক বোঝাই 3 তলা কাঠের কাঠামোটি ভেঙে পড়ে। টলিমা এলাকার এল এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী কোরালেজা আয়োজনের সময় এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এই ধরনের আয়োজন নিষিদ্ধ করতে স্থানীয় কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। জানা যায় নিহতদের মধ্যে 2 নারী, 1 পুরুষ এবং 1 শিশু রয়েছে। তিনি আরও জানান অন্তত 30 জন মারাত্মক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর একটি ষাঁড়ও স্টেডিয়াম থেকে পালিয়ে যায় এবং শহরে আতঙ্ক তৈরি হয়। বাচ্চাদের উলের জুতা পরানো তো খুব সাধারণ বিষয়, কিন্তু বলিভিয়ায় শীতের মৌসুমের কথা মাথায় রেখে
বড়দের জন্য তৈরি হচ্ছে উলের জুতা। দোকানগুলোতে মেশিনের সাহায্যে বানানো হয় বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় এসব জুতা। যুগ যুগ ধরে চলে আসছে আন্দিন উল দিয়ে বলিভিয়ার শীতের জুতা তৈরির ঐতিহ্য। লিডিও হারবাস তার ক্রেতাদের জন্য তৈরি করে থাকেন বাহারি এইসব শীতের জুতা। Por naturaleza, sí, ya la lana de oveja ya es caliente. ভেড়ার পশম থেকে আমরা এই উল তৈরি করে থাকি। Tiene su fosito abrigadorcito y entonces todo en sí todo el zapato ya. এগুলো পরতে অনেক আরামদায়ক, cómodo y calientito, más que todo para esta temporada siempre. মূলত শীতের সময় এই জিনিসগুলো পরতে পারবে ক্রেতারা। A 4000 metros sobre el nivel del mar, allá arriba. Y entonces esto es donde más la lana de oveja se ocupa. জুতা ছাড়াও এই দোকানে আরো অনেক শীতের জিনিস পাওয়া যাবে। এই সামগ্রীগুলি অতি যত্ন সহকারে গত 6 বছর ধরে তৈরি করছে লিডিও। একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কোনো মিল নেই ভিন্ন রকমের এই দোকানে। ছোট বড় সব বয়সের মানুষেরই তাদের মনের মতো জিনিস খুঁজে পাবেন এইখানে। দোকানে জুতার পাশাপাশি পাওয়া যায় ব্ল্যাঙ্কেট, মাস্ক ছাড়াও উল দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের পণ্য। অনেক পুরানো এই ঐতিহ্যকে ধরে রেখেছে লিডিও। ভিন্ন রকমের এই দোকান নিয়ে তাই তো ক্রেতাদের আগ্রহেরও কমতি নেই। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি বিএসএসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।